সংস্কার হতে হবে। সংস্কার না হলে যারা বলছে যার ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, এটা আমরা বিশ্বাস করি না। বিগত দিনে অনেকেই ক্ষমতায় ছিল, বিগত 53 বছরে যারা বারবার ক্ষমতায় ছিল, তাদের আসলে নতুন কিছু বলার, নতুন করে জনগণকে এদের বলার কিছুই নাই। যদি তাদের পূর্বের শাসন ভালো হয়ে থাকে, জনগণ তাদের পক্ষে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, জনগণ যদি মনে করে তারা সংশোধিত হয়েছে, জনগণ তাদেরকে গ্রহণ করবে। কিন্তু এই যে 1.5 থেকে 2 হাজার প্রাণ বিসর্জিত হয়েছে এই আন্দোলনে, হাজারো মায়ের বুক খালি হয়েছে, অনেকে এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, এই এই ত্যাগ আমরা বৃথায় যেতে দিতে পারি না। আমরা যদি আবার ব্যর্থ হই, আমরা বাংলাদেশ অনেক দূর পিছনে চলে যাবে, অনেক দূর, আগের চেয়ে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। এর থেকে আমরা কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আমরা ব্যর্থ হতে চাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা সভার সংগ্রামী সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আমি শুরুতেই আজকের এই ইফতার মাহফিলে এই নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আপনারা যা উপস্থিত হয়েছেন, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আজকে বহুদিন পর বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক সংগঠন, শুধু নরসিংদীতে না, সারা দেশেই আমরা দেখছি ঢাকায় এবং বিভিন্ন এলাকায় আমরা অনেক রাজনৈতিক দল একই টেবিলে বসে ইফতার করতে পারছি। এটা একটা আল্লাহর নেয়ামত, যা দীর্ঘদিন পর্যন্ত আমরা একসাথে বসতে পারতাম না। এমনকি বিগত ফেসিবাদী সরকার শেষের দিকে এসে ইফতার মাহফিলই বন্ধ করে দিয়েছে। যে জায়গায় বাংলাদেশের বড় বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল হতো, বিভিন্ন বাহিনীগুলো ইফতার মাহফিল করতো, আমরা জানতাম আগে থেকে একটা ঐতিহ্য বাংলাদেশে। কিন্তু দেখা গেল তারা একটা পর্যায়ে এসে টোটালি ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। ইফতার মাহফিলের মধ্য দিয়ে কি হয়, আমাদের মধ্যে এই যে একটা সামাজিক বন্ধন, এই যে একটা ভালোবাসার বন্ধন, একটা ধর্মীয় একটা পবিত্র একটা আবহ, এটা সবার মধ্যে তৈরি হয়। এটার মধ্য দিয়ে আমাদের একে অপরের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এটা ইসলামের প্রত্যেকটা ইবাদতের একটা ধর্মীয় দিক আছে, একটা সামাজিক দিক আছে, একটা কালচারাল দিক আছে এবং একটা রাজনৈতিক দিকও আছে। তো এই যে ইফতার, দেখবেন আপনি একা ইফতার করলে কিন্তু আপনি তৃপ্তি পাবেন না। ইফতার মানে হলো সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, সোসাইটির অন্যদেরকে নিয়ে ইফতার করা। এটা একটা, এই রমজানের এটা একটা আল্লাহর বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে যে রোজাদারদের জন্য আল্লাহর 2টা বড় নেয়ামত। একটা আল্লাহ দিবেন কাল কিয়ামতের দিন পরকালে, আরেকটা হলো ইফতার। তাহলে ইফতারটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এটা আমরা ইফতার খাই, পান করি, কিন্তু এতে আল্লাহ সওয়াব দান করে এবং এটা তৃপ্তিদায়ক। সারাদিন রোজা রেখে আমরা কি করি, ইফতার গ্রহণ করি। এটা একটা ইবাদত, আর এই ইবাদতের মধ্যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে শামিল হই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে বাংলাদেশ আমাদের জন্য আরো সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আমরা এই ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত পরিবেশে আমরা এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই টেবিলে বসে ইফতার করতে পারছি। এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদেরকে বজায় রাখতে হবে। এটা একটা নিয়ামত। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো তোমাদের জন্য বাড়িয়ে দিব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে আমার শাস্তি বড় ভয়ঙ্কর। তার মানে কি, এই যে ফেসিবাদ মুক্ত পরিবেশ আমাদের জন্য নিয়ামত, এটা শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? ফেসিবাদী শক্তি যে আচরণ করেছে, আমরা কেউ তা করব না, এটা হলো শুকরিয়া। আর একটা কি বিষয়, এই ফেসিবাদী শক্তির যাতে পুনর্বাসিত হতে না পারে,
যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, তারা যাতে আমাদের এই রাষ্ট্রের সমাজে আবার পুনর্বাসিত হতে না পারে। এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা তা প্রত্যাশা করি না, মানুষ প্রত্যাশা করে না। বিগত 54 বছর বাংলাদেশ যেভাবে চলেছে, আমরা চাই না সেই পিছনে আবার ফিরে যেতে। আমরা বিগত দিনের রাজনীতির পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, যে জন্যে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মীর জীবন দিয়েছে। এখানে যে সমস্ত দলের নেতৃবৃন্দ রয়েছেন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রত্যেকটা দলের অবদান আছে, কারো কম কারো বেশি। বড় দলের বড় অবদান, ছোট দলের ছোট অবদান, কিন্তু প্রত্যেকের অবদান আছে। অতএব এখানে কাউকে আমরা ছোট করতে চাই না, কিন্তু আমরা যেটা দেখছি, জনগণ কিন্তু হতাশ। জনগণ দেখতে পাচ্ছে রাজনৈতিক দলগুলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই, রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন হয় নাই। যেই আচরণ আওয়ামী ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মীরা যেসব আচরণ করেছিল, এখনো পর্যন্ত সেই আচরণ রয়ে গেছে। আমরা এটা প্রত্যাশা করি না, আমরা এর পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই এবং আমরা চাই একটা ভালো দেশ, ভালো সমাজ, ভালো রাষ্ট্র, যেখানে সকলের অধিকার নিয়ে সকলে অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। অর্থনৈতিকভাবে দেশ উন্নত হবে, অগ্রগতির পথে আমরা যাব। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, নির্বাচনের পরিবেশ কিন্তু এখন তৈরি হয়। যদিও আমরা অনেকে নির্বাচন বলছি, কিন্তু বাস্তবতাকে, রিয়েলিটি আমাদেরকে মেনে নিতে হবে। এখন বাংলাদেশের যে অবস্থা, এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই। এই পরিবেশ আগে তৈরি হতে হবে, সংস্কার হতে হবে। সংস্কার না হলে যারা বলছে যার ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, এটা আমরা বিশ্বাস করি না। বিগত দিনে অনেকেই ক্ষমতায় ছিল, বিগত 53 বছরে যারা বারবার ক্ষমতায় ছিল, তাদের আসলে নতুন কিছু বলার, নতুন করে জনগণকে এদের বলার কিছুই নাই। যদি তাদের পূর্বের শাসন ভালো হয়ে থাকে, জনগণ তাদের পক্ষে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, জনগণ যদি মনে করে তারা সংশোধিত হয়েছে, জনগণ তাদেরকে গ্রহণ করবে। কিন্তু এই যে 1.5 থেকে 2,000 প্রাণ বিসর্জিত হয়েছে এই আন্দোলনে, হাজারো মায়ের বুক খালি হয়েছে, অনেকে এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, এই ত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা যদি আবার ব্যর্থ হই, আমরা বাংলাদেশ অনেক দূর পিছনে চলে যাবে, অনেক দূর, আগের চেয়ে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। এর থেকে আমরা কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আমরা ব্যর্থ হতে চাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। আমরা নিজেরা সংশোধন হব, আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমরা সংশোধন হব। আমরা নতুন করে কোনো সংকট দেশে তৈরি হোক চাই না। অনেক ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে থেকে বাইরে থেকে, যারা বিগত দিনে এ দেশে জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশ থেকে পালিয়ে গেছে। এমনি তো আর দেশ থেকে পালায় নাই, বাংলাদেশে তো আরো অনেক গণ আন্দোলন হয়েছে, গণ আন্দোলনের মুখে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কেউ তো দেশ ছেড়ে পালায় নাই। কিন্তু তাদের দেশ ছেড়ে পালাতে হলো কেন? কারণ তারা এই দেশটাকে ভালোবাসে। যদি তারা দেশ ভালোবাসতো, হ্যাঁ, অন্যায় করেছে, অন্যায় ক্ষমতায় গেলে অনেক সময় অনেক কারণে অন্যায় হতে পারে, অন্যায় করেছে, জনগণের কাছে ক্ষমা চাবে, দেশে রাজনীতি করবে, হয়তো কিছুদিন জেল কাটবে। কিন্তু তারা এমন অন্যায় করেছে যে তারা আসলে এই দেশে থাকার মতো তাদের সৎ সাহস, তারা 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 আসলে এই দেশটাকে ভালোবাসতো না, তারা এই দেশকে ভালোবাসতো না, দেশের মানুষকেও ভালোবাসতো না। তারা যাদেরকে ভালোবাসতো, যে দেশকে ভালোবাসতো, সেখানে তারা চলে গেছে। তারা তাদের ভালোবাসার দেশে চলে গেছে, তারা বাংলাদেশকে ভালোবাসতো না। অতএব যারা এই দেশকে ভালোবাসতো না, দেশের মানুষকে যারা ভালোবাসতো না, যারা পাখির মতো দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এখন আবার কেউ তারা নির্বাচনে আসার জন্য কেউ কথা বলে। তারা কি নিজেরা বলছে যে তারা নির্বাচনে আসবে? তারা কি বর্তমান সরকারকে মেনে নিয়েছে? তারা অভ্যুত্থানকে বলতেছে এখনো ষড়যন্ত্র। তারা কিভাবে নির্বাচন? তারা তো নিজেরাই নির্বাচন করবে এটা বলে না, কারণ তারা বলতেছে তারা এখনো সরকার, হাসিনা এখনো তাদের কাছে প্রধানমন্ত্রী। তারা একজন প্রধানমন্ত্রী থাকতে তারা নির্বাচন করবে কেন?
তাই না? অতএব তাদের জন্য তাদের নির্বাচনের কথা ভাবার আমাদের কোনো কারণ নেই। তারা দেশ থেকে পালিয়েছে, যারা দেশে আছে আমরা বলবো তারা যদি আওয়ামী লীগে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, এখন যারা দেশে আছেন আপনারা তওবাতিল্লাহ করে আপনারা দেশের পক্ষে, জনগণের পক্ষে আপনার অবস্থান নেওয়ার জন্য সুস্থতার রাজনীতি ফিরে আসুন। আমরা প্রতিহিংসা চাই না, জিজ্ঞাসা চাই না। অতীতে যে জিজ্ঞাসার রাজনীতি চলেছে, প্রতিহিংসার রাজনীতি চলেছে, আমরা চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জন্য একটি নিরাপদ আবাসভূমি তৈরি করতে চায় এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চায়, এবং আমরা চাই ইসলামের আলোকে বাংলাদেশটা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত, ইসলামের আদর্শের আলো।